তৃণমূল সরকার আবার জিততো তাহলে আপনার অবস্থানটা কি হতো? তাহলে তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? তো আমার মনে হয় যে ওনার মুখ দিয়ে এরকম কথা বেরিয়ে যায়, কারণ উনি অতটা রাজনীতিবিদ এখনও হয়ে ওঠেননি। যখন উনি পাকা পরিপক্ক হয়ে যাবেন তখন উনি আর এইগুলো বলবেন না। তখন তিনি দেশ, গরিব মানুষ, গরিবি হটাও এমনি করে বলে মানুষদের বোকা বানিয়ে ক্ষমতায় থাকতে চাইবেন। মানুষের জন্য এদের মধ্যে 1%ও কাজ করে কিনা আমার সন্দেহ আছে। এরা সবাই নিজের জন্য কাজ করে, নিজের পাওয়ার, নিজের ক্ষমতা। মানুষের জন্য কিভাবে কাজ করবে? যারা জীবনে রাজনীতি করেনি তারা মানুষের জন্য কিভাবে কাজ করবে? এইখানে আমি আরবানাতে থাকি 10 বছর হয়ে গেল। কোনোদিন আমার মুখ থেকে কেউ কোনোদিনও শুনেছেন যে আমি কোথায় থাকি? আমি আমার সম্বন্ধে কোনোদিনও কোনো বড়াই করেছি আজ অব্দি যে আমি কী করেছি কী না করেছি কোনোদিন আমি বলি। আরবানায় থাকা মানে একটা স্ট্যাটাস সিম্বল। এই কথাগুলো আলপটকা যারা বলে ফেলে তারা হচ্ছে হঠাৎ যদি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় তখন। আদারওয়াইজ বড় কলোনিতে থাকাটা কোনো গর্বের ব্যাপার না। যায় আসে না। আমি অত্যন্ত সাধারণভাবে বড় হয়েছি। আমি 600 স্কোয়ার ফুটের একটা ছোট্ট ফ্ল্যাটে জীবনে বড় হয়েছে। বাবা মা আমাকে বড় করেছে। আমি কোনো দিন নিজের বড়াই করি না। কিন্তু আমাকে যদি কোন ঠাসা করা হয়, আমাকে যদি এমন কোনো কথা বলা হয় যেটা আমাকে বলা উচিত নয়, তাহলে আমি তার বলি। তো বাট তারা খুব একটা মানুষের জন্য কাজ করতে পারেন আমার মনে হয় না, কারণ তাদের এটা ফিল্ড না। তারা অভিনয়টা ভালো করতে পারেন, সেই অভিনয়টাই করছেন, এখন সমাজে দাঁড়িয়ে করছেন। দেখুন, পাকিস্তান, তুর্কি আর সৌদি আরব একটা বড় ট্রিটি সাইন করেছে, আমার যুদ্ধ হলে তোমার যুদ্ধ। এটা একটা ডেঞ্জারাস ব্যাপার, আপনি বুঝতে পারছেন? একটা ন্যাটো তৈরি হচ্ছে, অনেকে এটাকে বলছে ইসলামিক ন্যাটো। হ্যাঁ, আমার একটা সন্দেহ হচ্ছে যে কিছু বড় জিনিস হতে পারে। কারণ আজকে ওনার স্পিচ শুনে আমি একটু বডি ল্যাঙ্গুয়েজ স্টাডি করি, ওনার অনেক দিন ধরেই তো দেখছি, মনে হচ্ছিল যেন একটু উনি উত্তেজিত এবং নোটস পড়ছিলেন, এবং যেমন একটা গতানুগতিক স্পিচ দিলেন সেই রকম কিছু টেক অ্যাওয়ে বলি আমরা ছিল না। আমি দেখলাম আমাদের অপোজিশন লিডার ভারতবর্ষের, তিনি অত্যন্ত কুরুচিকরভাবে একটি মানে ক্যারিকেচার করলেন শীলা দীক্ষিতের ছেলে, ইনিও এমপি, তাকে নিয়ে, এবং তাতে ইতালিয়ান প্রাইম মিনিস্টারের সাথে আমাদের প্রাইম মিনিস্টারের নাম জড়ালেন অত্যন্ত কুরুচিকরভাবে। সেইটা নিয়ে সারা বিশ্বে কিন্তু কথা চলছে, কোনো রকম ওনার বিরুদ্ধে এভিডেন্স নেই কিচ্ছু, এবং উনি এখন অবধি আমি তো কোনো বেআইনি কাজ দেখতে পাইনি। রচনা ব্যানার্জি কালকে স্বীকারোক্তি করলেন, তিনি বললেন তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, যেহেতু বিজেপি জিতেছে তাই বিজেপিতে যাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। কথা বলবো স্যার, অনেক দিন থেকে আমরা আলোচনা করছি, যেহেতু ইনাদের ঢল একটা নেমেছে যে বিজেপির সাথে মিশে যাওয়ার, এনডিএর সাথে মিশে যাওয়ার বৃহত্তর স্বার্থ নাকি, তো ইনি বলছেন যদি তৃণমূল জিততো তৃণমূলেই থাকতাম। রচনা ব্যানার্জি স্বীকার করে নিলেন। আমার মনে হয় যতজন এরা আছেন তাদের মধ্যে ইনি একটু বোধহয় সহজ সরল মনের মানুষ। কেন বলছি এই কথাটা? যে ওরা ভুল করলে উনি মুখ দিয়ে স্বীকার করছেন, বাকিরা স্বীকার করছে না। তারা বলছে যে আমরা দেশ গড়বার জন্য থেকে যাচ্ছি। সেখানে আমরা তো দেখছি যে তারা এক পতাকাতে জিতলো, অন্য পতাকাতে চলে যাচ্ছে। এবার এটাতে আমাদের কিছু রাজনৈতিক দল বলছে এটা বৃহত্তর দেশের স্বার্থের জন্য প্রয়োজন আছে, হয়তো আছে, আমি জানি না। আমার মতো সাধারণ মানুষের এইটা মেনে নেওয়াটা খুব কষ্টের। হ্যাঁ, বৃহত্তর স্বার্থের জন্য হয়তো আমাদের যিনি চিফ মিনিস্টার তিনি মানতে পারবেন, কারণ তারা রাজনীতিবিদ, এবং দেশের বৃহত্তর স্বার্থ ওই কিছু বিল আছে যেগুলো পাস করলে দেশের ভালো হবে। এফসিআরএ যদি বন্ধ করে ওইটা, তারপরে আপনার ওই ডিলিমিটেশন বিল, এইগুলো। কিন্তু বাকিরা কিন্তু সবাই নিজের স্বার্থেও এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কোনো না কোনো উপায়ে কিছু না কিছু রাজনীতি করছে। আগে হলে এগুলোতে আশ্চর্য হয়ে যেতাম, বাট এখন এটাই রীতি। কেউ আশ্চর্য হচ্ছে, বাট আমি অন্তত হচ্ছি না। বাট ওনাকে আমি বলবো যে উনি সত্যি কথাটা বলে ফেলেছেন। এর আগেও উনি কিছু দম্ভের কথা, যেটা লোকে বলে না, সেটা কোথায় থাকেন, ওনার বাড়ির ঠিকানা, এইসব নিয়ে বলেছেন। আরবানা, এটা নিয়েও উনি বলেছেন যে আরবানা তো আমি আগে আরবানার কথা আমি বলেছি, আরবানায় থাকতে যোগ্যতা লাগে। আমি তো এতদিন বলিনি, কেন বললাম আমি এই কথা? হ্যাঁ, একদম। তো আমার মনে হয় যে ওনার মুখ দিয়ে এরকম কথা বেরিয়ে যায়, কারণ উনি অতটা রাজনীতিবিদ এখনও হয়ে ওঠেননি।
যখন উনি পাকা পরিপক্ক হয়ে যাবেন তখন উনি আর এইগুলো বলবেন না, তখন উনি দেশ, গরিব মানুষ, গরিবই হটাও এমনি করে বলে মানুষদের বোকা বানিয়ে ক্ষমতায় থাকতে চাইবেন। বলছে আমি তৃণমূল, বিজেপি, সিপিএম বুঝি না, আমি মানুষের জন্য কাজ করতে চাই। না, আমার সেটা মনে হয় না। মানুষের জন্য এদের মধ্যে 1%ও কাজ করে কিনা আমার সন্দেহ আছে। এরা সবাই নিজের জন্য কাজ করে, নিজের পাওয়ার, নিজের ক্ষমতা। মানুষের জন্য কিভাবে কাজ করবে? যারা জীবনে রাজনীতি করেনি তারা মানুষের জন্য কিভাবে কাজ করবে? এইখানে একটা ট্রেন্ড আছে আমাদের দেশে এবং বিদেশেও, যে যারা শিল্পী বা যারা তারকা তাদেরকে ভোটে জিতিয়ে দেওয়া। আমাদের দেশেও হয়, সব পার্টির হয়। হেমা মালিনীও যেমন আছেন, এখানে দেব আছে, সেরকম এমপি সবাই তো আছেন। তো বাট তারা খুব একটা মানুষের জন্য কাজ করতে পারেন আমার মনে হয় না, কারণ তাদের এটা ফিল্ড না। তারা অভিনয়টা ভালো করতে পারেন, সেই অভিনয়টাই করছেন, এখন সমাজে দাঁড়িয়ে করছেন। হ্যাঁ স্যার, আর একটা বিষয় উনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে হাত ধরে নিয়ে এসেছিলেন ঠিকই, কিন্তু আমি সাধারণ মেয়ে ছিলাম না। সেটা আমি ওনার সাথে সহমত। উনি হাত ধরে এই জন্য নিয়ে এসেছিলেন যে উনি একটা পপুলার ফিগার, এবং সেটা উনি কারো দয়ায় হয়নি, এবং সেইখানে সেই পপুলারিটাকে ক্যাশ করে ক্ষমতায় নিয়ে এসে বাকি ক্ষমতাটা তো ওনার কিছু ছিল না, একটা কাগজে সই করবার ক্ষমতাও ছিল না, তাই না? যেমন আপনি যদি দেখেন বীরভূমে বড় ফিল্ম স্টার ছিলেন, বাট আসল বীরভূম কে চালাতো সবাই জানেন। হ্যাঁ, তো সেরকম আর কি। শতাব্দী রায় ছিলেন, হ্যাঁ, বড় ফিল্ম স্টার ছিলেন, কিন্তু আসল বীরভূম কে চালাতো সেটা সবাই জানে। হ্যাঁ, তার কোনো পোস্টই ছিল না, সে এমপি না এমএলএ না, কিন্তু তার হুঙ্কারে সব চলতো, বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তো সেই রকম আর কি। আমার মনে হয় যে ওনার এই কথাটা সঠিক, যে উনি একজন অত্যন্ত গ্রহণযোগ্য পাবলিক ফিগার ছিলেন, এবং সেই জন্য আগের মুখ্যমন্ত্রী ওনাকে সিট দিয়েছিলেন যাতে উনি জিতে আসতে পারেন। আরবানার কথা নিয়ে উনি বলেছেন, আমি ছোট ফ্ল্যাটে থাকতাম, একটা 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আমি মানুষ হয়েছি, কিন্তু আরবানায় থাকার আমার স্বপ্ন ছিল। আমি জানি না কেন আমরা ওনাকে নিয়ে এত আলোচনা করছি। হ্যাঁ, দেখুন, আরবানায় থাকা মানে একটা স্ট্যাটাস সিম্বল। এই কথাগুলো আলপটকা যারা বলে ফেলে তারা হচ্ছে হঠাৎ যদি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় তখন। আদারওয়াইজ বড় কলোনিতে থাকাটা কোনো গর্বের ব্যাপার না। বাট আমি দেখেছি আমার কিছু বন্ধু ওখানে থাকে, তারাও মানে ঠাড়ে ঠাড়ে শুনিয়ে দিতে চায় তাদের বাড়িটা কোথায় আর কি, কত তলায়, কী ব্যাপার। এটা একটা মানুষের ট্রেন্ড অন্য মানুষকে দেখাবার, তো সেটা নিয়ে আমি কিছু বলবো না, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। স্যার, আর একটা বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আর গ্রেপ্তার হবেন না? না, এইটা তো আপনার পুলিশকে জিজ্ঞেস করা উচিত, সিবিআইকে জিজ্ঞেস করা উচিত, কারণ আমি কি করে জানবো? কারণ আমি যেটুকুনি বুঝছি কোনো রকম ওনার বিরুদ্ধে এভিডেন্স নেই কিচ্ছু, এবং উনি এখন অবধি আমি তো কোনো বেআইনি কাজ দেখতে পাইনি। হ্যাঁ, ডিজে বাজানোর কথা বলাটা অনৈতিক কাজ, বাট বেআইনি কাজ না। মানে উনি তো মুখ দিয়ে বলেননি আমি পিটাবো, উনি বলেছেন ডিজে বাজাবো, মানেটা কি সবাই জানেন। কিন্তু আদারওয়াইজ আপনি যদি দেখেন এতবার তো উনি সিবিআইতে গেছেনও, তো সেটা নিয়ে এত জল ঘোলা হচ্ছে, ওনার চোখের অপারেশন নিয়ে এত জল ঘোলা হচ্ছে। আপনি যে প্রশ্নটা করলেন গ্রেপ্তার হবে কি হবে না, সেটা ডিপেন্ড করবে আদালতের ওপরে, এবং সেটা ডিপেন্ড করবে যদি ওনার বিরুদ্ধে সত্যিকারের কোনো এভিডেন্স পাওয়া যায়, এবং সেটা এর ওপরেও ডিপেন্ড করবে যে রাজনৈতিক কোনো সেটিং যদি হয় বা না হয়। মানে স্যার, আরেকটা বিষয় হচ্ছে, তার মানে উনি তাহলে সুপ্রিম কোর্টে চোখের চিকিৎসা করাতে যাব বলে এতবার সুপ্রিম কোর্ট হাইকোর্ট করলেন কেন? যদি সেপ্টেম্বর মাস, মানে দেরি করেই যাবেন, এতটা দেরি? না, ওনাকে তো যেতে পারমিশন দেওয়া হচ্ছিল না। আমি যেটা জানি আমাদের হাইকোর্ট বলেছিল না যাবেন না, পিজি হসপিটালে বোর্ড গঠন করা হবে, তারা যদি বলে তবে যাবেন। উনি একজন সাধারণ নাগরিক হিসাবে ওনার যে মৌলিক অধিকার সেটার বিরুদ্ধে হাইকোর্টের বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্ট অ্যাপিল করেন। সুপ্রিম কোর্ট বলেছে না উনি যেতে পারেন, কিছু শর্ত সাপেক্ষ দিয়েছে, সেই শর্ত সাপেক্ষ মেনে উনি যাচ্ছেন। এবং দেখুন, আপনি কোথায় চোখের চিকিৎসা করাবেন বা কোনো চিকিৎসা করাবেন, আমি কোথায় করব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কত টাকা আছে, আমার কীরকম ইচ্ছে আছে, তার উপরে এটা হয়। এইবার সেইখানে আমার এখানে আইনত কোনো অপরাধ দেখছি না এটা। স্যার, আরেকটা বিষয় হচ্ছে, আজকে স্বাধীনতা দিবস, প্রধানমন্ত্রী বললেন যে 2047-এ বিকশিত ভারত হবে। হ্যাঁ, উনি বলেছেন, এর আগেও বলেছেন 2047-এ, এবং দেখুন অনেকটা তো হয়েওছে, ভারত অনেক এগিয়েছে। আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার দেখেন, আপনি যদি সেনাবাহিনী দেখেন, আপনি যদি স্যাটেলাইটে আমরা যে প্রগ্রেস করেছি, মিসাইল টেকনোলজি, ডিফেন্স যদি দেখেন, ওভারঅল ডিফেন্স, রাস্তার যদি নেটওয়ার্ক দেখেন, যেটা আমাদের মন্ত্রী নীতিন গাডকারি দেখছেন, আপনি যদি ওভারঅল ইকোনমিক গ্রোথ দেখেন, নিশ্চয়ই হয়েছে, বিকশিত ভারতের পথেই এগাচ্ছে। কিন্তু আমি, যেহেতু আপনি জিজ্ঞেস করলেন, আমি আরেকটু কিছু আশা করেছিলাম ওনার কাছ থেকে এই স্পিচে। আমার কোথাও এবারের স্পিচটাতে একটা তো মনে হয়েছে যেন উনি একটু উত্তেজিত আছেন,
দ্বিতীয় কথা হচ্ছে যে কোথাও আমরা সেই রকমভাবে এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, প্রায় গভর্নমেন্ট পড়ে যাচ্ছিল, একটা আন্দোলন হলো, উনি একটা হালকা ইঙ্গিত দিয়েছেন যে যারা দেশবিরোধী মানসিকভাবে আর কি মাওবাদী, মানে মানসিকভাবে মাওবাদী, এমনি করে উনি বলেছেন হালকা। বাট আমি আশা করেছিলাম হয়তো সিকিউরিটির কারণেই উনি বলেননি বা অন্য কোনো খবর আছে ওনার কাছে। বাট এই মুহূর্তে যেমন পাকিস্তান, যেমন আমেরিকা কিছু তাদের বিরুদ্ধে বা কিছু ইঙ্গিত, সেগুলো কিছুই পাইনি এবার। চীনও তো অরুণাচল প্রদেশ একদম, নাকি অধিকার একদম। করে এবং- নিয়েছে। এবং সেইখানে আমি আশা করে পুরোটা শুনেছি আমি, উনি যেগুলো গতানুগতিক কথা যে কত ভালো করেছে গত 10-12 বছরে, সেইটা উনি আবার খতিয়ান দিয়েছেন। আমার কাছে একটু ব্যক্তিগতভাবে বোরিং লেগেছে। আর আরেকটু মনে হচ্ছে যেন একটু কোথাও একটা কিছু উনি বলছেন না হয়তো। আরেকটা জিনিস action বলেছেন, করবেন। 100 গিগাওয়াট পরমাণু শক্তি কার্যত উৎপাদন হবে। হ্যাঁ বলেছেন, ওগুলো বলেছেন। রাস্তা কি হবে, পরমাণু শক্তি, নিউক্লিয়ার পাওয়ার, আপনার স্যাটেলাইট, আপনার সমস্ত রকম আপনি কি ব্যাপারে- দেশদ্রোহীদের জন্য একটা কড়া বার্তা চাইছেন? আমি চাইছিলাম, আমি দেশদ্রোহী মানে যারা ওয়েপেন নিয়ে করে বা যারা এই সোশ্যাল মিডিয়া নিয়ে করে, আমার কোথাও একটা মনে হলো যে একটা খামতি রয়ে গেল। কারণ আমরা কিছুদিন আগে দেখেছিলাম অলমোস্ট একটা গভর্নমেন্ট পড়ে যাচ্ছে, এবং সেইখানে সেই রকমভাবে কিছু শুনতে পেলাম না। আরেকটা জিনিস আমি আপনাকে, যেহেতু এই টপিকটা উঠলো, আমি না এই বাদল অধিবেশনে কিছু বড় বিল আশা করছিলাম, যে এত কিছু করা হচ্ছে, মানে চোর পুলিশ সব মিলে যাচ্ছে। হ্যাঁ, যাদেরকে উনি বললেন ভোট নেওয়ার আগে যে একদম বেছে বেছে আর কি তাদেরকে লটকানো হবে, মানে দিল্লির থেকে দুজন এসে বললেন, মানুষ ভোট দিল, এখন বেছে বেছে তাদের সাথে উনি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করছেন। কোথাও আমার লাগছে যে আমরা যারা সৎ মানুষ, আমরা মানে আমি আমার নিজের কথা বলছি না, কোটি কোটি ভারতবাসী যারা চাকরি করে, সৎভাবে উপার্জন করে, ইনকাম ট্যাক্স দেয়, সেল ট্যাক্স দেয়, তাদের আর কিছু নেই। যারা দুর্বৃত্ত, যারা চোর, তাদের কাছে ভোট ব্যাংক আছে। তারা যদি ভোট ব্যাংক থাকে, নেতাজিকে গালি দিয়েও তারা থেকে যেতে পারে রাজনীতিতে। তাদের কাছে যদি ভোট ব্যাংক থাকে, তো তারা এক পার্টির থেকে আরেক পার্টিতে অনায়াসে চলে যেতে পারে, এবং মানে ডেমোক্রেসির নামে একটা প্রহসন সৃষ্টি করতে পারে। যেমন একটা ত্রিপুরার কি পার্টির নাম শুনলাম আমরা, 20 জন এমপি চলে গেলেন। সিপিআই। হ্যাঁ আমি জানি, আমি জাস্ট বলছি, হ্যাঁ, যে 20 জন এমপি চলে গেলেন। এই প্রহসনগুলো দেখে আমি একটু, আপনি বলতে পারেন যে হতভম্ব হয়ে যাচ্ছি, যে তাহলে আপনি আমি যারা খেটে খাই সাধারণ মানুষ, আমরা তো কোনো দিনই কোনো আমন্ত্রণ পাবো না কোথাও। কারণ এরাই সরকারে ছিল, এরাই, আপনি যার আগে একটু আগে নাম বলছিলেন, ইনি ধোঁয়া বলেছিলেন যে ইন্ডাস্ট্রি হয়ে গেছে, ধোঁয়া মনে আছে? ইন্ডাস্ট্রি হয়ে গেছে নাকি? হ্যাঁ, এবং আরেকজনও বলেছিলেন, হ্যাঁ, যে তোমরা আমাকে টিকিট কেটে দেখতে, এখন আমাকে এমনি দেখতে পাচ্ছ, তাই ভোট দাও। হ্যাঁ, এবার কি হচ্ছে, সেইখানে আমি দেখছি তারাই ব্রেকফাস্ট খাচ্ছেন, তারাই লাঞ্চ খাচ্ছেন, তারাই ডিনার খাচ্ছেন, তারাই এখন সেলফি নিচ্ছেন। আমরা যে তিমিরে ছিলাম, যে গরিব ছিলাম, যে তোলাবাজির শিকার ছিলাম, হ্যাঁ, যে ক্ষমতার মানে ভয়ে থাকতাম মানুষ, সেরকমই হয়ে গেল। সেইখানে আমার অদ্ভুত লাগে যে আমাদের দেশটা কোথায় যাচ্ছে। বৃহত্তর আপনি ভেবেছিলেন এদের সাথে যখন মিললাম তাহলে বিলগুলো কেন পাস হলো না? হ্যাঁ, আমি একটা আশা করেছিলাম, এত কিছু যখন হলো, 2-3টে বড় বিল পাস হয়ে যাবে, কিছুই হলো না। এবং আজ আমার একটা সন্দেহ হচ্ছে যে কিছু বড় জিনিস হতে পারে। কারণ আজকে ওনার স্পিচ শুনে, আমি একটু বডি ল্যাঙ্গুয়েজ স্টাডি করি ওনার, অনেক দিন ধরেই তো দেখছি, মনে হচ্ছিল যেন একটু উনি উত্তেজিত এবং নোটস পড়ছিলেন, এবং যেমন একটা গতানুগতিক স্পিচ দিলেন, সেই রকম কিছু টেক অ্যাওয়ে বলি আমরা ছিল না। আমার পার্সোনাল মতামত, দেখুন আমি তো সম্মান জানিয়ে বলছি যে কোথাও একটা খারাপ লাগছে। তাহলে কিসের বড় কিছু হতে চলেছে? আরেকটা জিনিসও জানা, 16 থেকে 18 আগস্টের মধ্যে আরেকবার আর ডাকা হবে এরকম আমরা জানতে পাচ্ছি। আরেকবার লোকসভার অধিবেশন হতে পারে, স্পেশাল অধিবেশন, যেটাকে বিশেষ অধিবেশন বলা হয়। হতে পারে। আমি আজ করছি মিলিটারিভাবে বা রাজনৈতিকভাবে কোনো বড় ঘটনা ঘটতে পারে। কারণ দেখুন, সামগ্রিকভাবে না পৃথিবীতে অনেক কিছু হচ্ছে, আর আপনি আর আমাদের দেশের পশ্চিমবঙ্গের মিডিয়া বিশেষ করে কে কাকে ডিম ছুড়লো, আর কে কোথায় উড়িষ্যার থেকে ধরা পড়লো, বা এই কে 17টা ব্যাগ নিয়ে পালিয়ে গেল, এগুলোতে মেতে আছে। দেখুন, পাকিস্তান, তুর্কি আর সৌদি আরব একটা বড় ট্রিটি সাইন করেছে, আমার যুদ্ধ হলে তোমার যুদ্ধ।
এটা একটা ডেঞ্জারাস ব্যাপার, আপনি বুঝতে পারছেন? একটা ন্যাটো তৈরি হচ্ছে, অনেকে এটাকে বলছে ইসলামিক ন্যাটো। হ্যাঁ, এইবার এইগুলো নিয়ে খুব একটা কেউ ডিসকাস করে না, সমাজ মাধ্যমেও করছে না, কেউ করছে না। তো কোথাও ওদের কাছে আমার মনে হচ্ছে যে প্রাইম মিনিস্টারের কাছে, হোম মিনিস্টারের কাছে কিছু বড় ইনপুট আছে, এবং হয়তো আমরা কিছু বড় মিলিটারি অ্যাকশন বা বড় পলিটিক্যাল অ্যাকশন দেখব, এবং তার মাঝে আরেক শীঘ্র, এবং তার মাঝে একটা অত্যন্ত জঘন্য জিনিস আমি না বলে পারছি না, যেটাতে দেখলাম আমাদের অপোজিশন লিডার ভারতবর্ষের, তিনি অত্যন্ত কুরুচিকরভাবে একটি মানে মানে ক্যারিকেচার করলেন শিলা দীক্ষিতের ছেলে, ইনিও এমপি, তাকে নিয়ে, এবং তাতে ইতালিয়ান প্রাইম মিনিস্টারের সাথে আমাদের প্রাইম মিনিস্টারের নাম জড়ালেন অত্যন্ত কুরুচিকরভাবে। সেইটা নিয়ে সারা বিশ্বে কিন্তু কথা চলছে। এইখানে একটা মানে আজকে দেখলাম রাজনাথ সিং একটা বক্তব্য দিয়েছে যে আমি আমার পলিটিক্যাল জীবনে কাউকে দেখিনি এত বাজে ব্যবহার করতে, সোনিয়া গান্ধীকেও দেখিনি, মানে ওনার মায়ের নাম নিয়ে বলছেন, ওনাকেও দেখিনি। তো সেইখানে অপোজিশন লিডার অনেক দেখেছি। তো এইখানে একটা নোংরা বেপরোয়া রাজনীতি দেখছি। কিছুদিন আগে আমরা একটা জনপথে দেখলাম একটা আন্দোলন, সেটাও একটা অদ্ভুত আন্দোলন আর কি। আমাদের পশ্চিমবঙ্গেও আমরা দেখলাম কিছু নোংরা কুরুচিকর ব্যাপার প্রধানমন্ত্রীকে নিয়ে। এইখানে আমার মনে হচ্ছে যে বিলো দ্য বেল্ট বলে আমাদের ভাষায়, বক্সিংয়ে যেমন না, আপনি মুখে মারতে পারেন, বুকে মারতে পারেন, বাট পেটের তলায় মারতে পারেন না, কারণ মরে যেতে পারে মানুষ। তো এখানে একটু বিলো দ্য বেল্ট অ্যাটাক হচ্ছে আমার মনে হচ্ছে, পলিটিক্সটা নোংরা জায়গায় চলে যাচ্ছে। তার মধ্যে পজিটিভ কিছু কি নেই? নিশ্চয়ই পজিটিভ আছে। পজিটিভ, আমাদের ডিফেন্স ভালো করছে, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে আমরা অনেক গান্ধীর ব্যবহারটা, মানে রাহুল গান্ধী যেটা করেছে সারা দেশেই তো একটা ঘৃণার বার্তা, মানে একেবারে। বাট কেন করছে? কোনো বিদেশি শক্তি করাচ্ছে? আমার কোথাও না আজকে ওনার স্পিচটা দেখে মনে হলো উনি মুখ দিয়ে বলছেন, বাট ওনার মাথায় অন্য কিছু ঘুরছে। আমি জানি না, প্রধানমন্ত্রীকে আপনাকে খুব বিচলিত মনে হলো? আমার একটু বিচলিত মনে হলো, একটু কেমন যেন মনে হলো আজকে ওনার ব্যাপারটা। হয়তো ওনাদের কাছে কিছু ইনপুট আছে যেটা ওনারা আমাদের সাথে শেয়ার করছেন না, বাট এটা আমার ব্যক্তিগত কিছু নাও হতে পারে। বাট আমি আশা করেছিলাম এই মনসুন অধিবেশনে এই এফসিআর বিল যদি পাস হলো, ফেল হলো, যা হলো, কিছু পেশ হবে, কিছুই পেশ হলো না। সব দেখলাম যে যাদের আমরা জানি তোলাবাজ, যাদের আমরা জানি বদমাইশ, যাদের আমরা জানি অসৎ মানুষ, তাদের সাথে দেখছি যাদের আমরা সৎ ভাবতাম, যাদের আমরা আশা রাখতাম, তারা সবাই ঘনিষ্ঠতা করছে টিভি ক্যামেরায় দাঁড়িয়ে। তো সেখানে খারাপ লাগলো, বাট ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অনেক কিছু ভালো হচ্ছে, এটা একটা ভালো দিক। নেতাজিকে আক্রমণটা কিভাবে দেখছেন? এটার পিছনেও আমি কারো হাত দেখছি। এই লোকটি যিনি অনন্ত মহারাজ, এটা কে নাম বলেছে ওনার? কোথাকার মহারাজ? কি ক্যাপিটাল আছে ওনার? কোথাকার ওনার নাম তো অন্য কিছু, কি পাল না রয় না এরকম কিছু নাম, দীপঙ্কর এরকম একটা কিছু নাম। উনি কোথাকার মহারাজ না, উনি পাগড়ি টাগড়ি বাঁধেন আমি জানি, কেন না সংসেজে ঘুরে বেড়াচ্ছেন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে। এগুলো অ্যালাউ করছে তো গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালাউ করছে এগুলো, আমি বলবো। হ্যাঁ, তো কেউ না, সেটা মূর্তিটা জানি না, বাট ওই যে কথাগুলো উনি বলছিলেন, এখন আবার বলেছেন আমি সরি, বাট আগে চাইছিলেন না, আগে বলেছিলেন মানে বেশ করেছি। এবার যখন দেখছেন বড় কিছু হয়ে যাবে তখন, এবং সেখানে আমাদের একটা অ্যাওয়ার্ড ওনার ক্যান্সেল হয়েছে। বাট এই মানুষগুলোর পিছনে কোনো একটা ভোট ব্যাংক আছে, কোনো একটা রাজনীতি আছে। না হলে আপনি বলে দেখুন, এতক্ষণে আপনি দুবার অ্যারেস্ট হয়ে যেতেন, ঠিক আছে? আপনার তিহার জেলেও সিট পাক্কা হয়ে যেত। এদের অ্যারেস্ট হচ্ছে না, এদের হবেও না, কারণ এদের পিছনে কোনো একটা শ্রেণীর ভোট ব্যাংক আছে, আমিও জানি, আপনিও জানি। তো সেইগুলো নিয়ে এরা যখন বলছে, কেউ এদের বলাচ্ছে। হ্যাঁ, এবং ইনি কোন রাজনৈতিক দলের ইনি সংসদ বলুন, বিজেপি, আর কোন রাজনৈতিক দল থেকে এনাকে অ্যাওয়ার্ড দিল? মমতা বন্দ্যোপাধ্যায়। তো কিছু ব্যাপার আছে না, তো সেই ব্যাপারগুলো কি হয়, সাধারণ মানুষ তো এখন সব বোঝে। আমি এই নিয়ে কিছু বলবো না, বাট নেতাজিকে এই কাদার মধ্যে না ঢোকালেই ভালো হয়। তবে আপনি ঢোকালে আমরা এতক্ষণে লকআপে থাকতাম, এনাদের জন্য আলাদা ব্যবস্থা।